ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ভারত এবং পাকিস্তান অবশেষে সিজ ফায়ার এগ্রিমেন্টে সই করছে। অর্থাৎ এরপরে আর কোনো যুদ্ধের মতো পরিস্থিতি যেন না হয়, দুই দেশই এবার থেকে ভাববে। এবার প্রশ্ন হলো, এটা ভারতের জয় না পরাজয়? দেখুন, এখনই এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার সময় আসেনি, কারণ 2 ঘন্টা হয়েছে এই ঘোষণা কিন্তু করা হয়েছে ভারত এবং পাকিস্তানের পক্ষ থেকে। কিন্তু আমার এখানে নিজস্ব কিছু বিশ্লেষণ আছে। এই 5টি পয়েন্ট আমি আপনাদের বলতে চাই। এই 5টি পয়েন্ট যদি বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন পাকিস্তান আসলে নিজেদের অবস্থাটা কিন্তু আন্তর্জাতিক স্তরে বুঝে গেছে এবং ওদের আসল চেহারাটা এক্সপোজড হয়ে গেছে। ভারত কতটা করেছে আমি জানি না, কিন্তু সামগ্রিকভাবে এই পরিস্থিতি পাকিস্তানকে আসলে আন্তর্জাতিক স্তরে নতুন এক সন্ত্রাসবাদী রাষ্ট্র, যার কোনো ক্ষমতা নেই, এই ধরনের এক লুজার হিসাবে কিন্তু এস্টাবলিশ করে দিয়েছে এই 30 দিনের কম সময়ের এই পুরো এপিসোডটা। কেন আমি বললাম কথা? প্রথম কথা, ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ ভারতের এই মুহূর্তে ফেরানোটা একটু কঠিন ছিল। আপনারা জানেন ভারত এবং আমেরিকার মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই হবে হবে করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ডোনাল্ড ট্রাম্পের এই অনুরোধকে ফেরানো হয়, তাহলে কিন্তু ভারতবর্ষের ডিপ্লোম্যাসির জায়গা থেকে একটা বড় ধাক্কা খাওয়ার সম্ভাবনা থাকতো। আর ডোনাল্ড ট্রাম্প কেন এই যুদ্ধটাকে এফোর্ড করলেন না, চাইলেন না? কারণ খুব সহজ, এই ভারত এবং পাকিস্তান যদি দুটো যদি দেশ নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে সব থেকে বেশি বেনিফিট এই জায়গায় হবে কিন্তু চায়না। ডোনাল্ড ট্রাম্প কখনোই চাইনি এই পার্টিকুলার জায়গায় যে দুটো দেশ আমেরিকার অত্যন্ত ভালো বন্ধু, সেই দুটো দেশ নিজেদের মধ্যে লড়াই করে চায়নাকে সুবিধা করে দিক। আর ফ্রি ট্রেড এগ্রিমেন্টের এই প্রাক্কালে দাঁড়িয়ে যদি ভারতবর্ষ একটা ফুল ফেজ ওয়ারেও ঢুকে যেত, তাহলে কিন্তু ভারতবর্ষের ইকোনমিক্যাল সেক্টরেও কোনো না কোনো ধাক্কা আসতো। যাই হোক, এবার 5টা পয়েন্টে ফিরি। আমি এ বিষয়ে বিস্তারিত বিভিন্ন ভিডিও বানাবো, ছোট করে 5টা পয়েন্ট বলে দিই। অ্যাটলিস্ট পাকিস্তান বুঝে গেছে পাকিস্তানের চাবিটা ভারতের কাছেই আছে। তার সব থেকে বড় উদাহরণ কি জানেন? যখন সিন্ধু জলচুক্তি ভারতবর্ষ স্থগিত করে দেয়, তখন পাকিস্তান যেভাবে লাফালাফি করেছে, এই লাফালাফি অনেক দিন পাকিস্তানের পক্ষ থেকে দেখা যায়নি, অন্তত আমি তো দেখিনি। জাতিসংঘে গিয়ে তারও বারংবার করে কাশ্মীর নিয়ে কথাবার্তা বলতেন এবং একটা বীরত্ব দেখানোর চেষ্টা করতেন। কিন্তু সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়ার পর পাকিস্তান বুঝতেই পারলো না কখন তাদের দেশে খরা হবে, কখন তাদের দেশে বন্যা হবে। একের পর এক নেতা বাইট দিতে শুরু করলেন, কথাবার্তা বলতে শুরু করলেন। এমনকি একজন তো বলেই বসলেন, ওরা এবার জল দেবে নাও রক্ত গঙ্গা বইবে। এমনকি সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতবর্ষকে এরা কিন্তু পারমাণবিক ওয়ারহেড স্যারের দিকে তাক করে আছে, এই ধরনের বালখিল্য কথাবার্তাও বলেছেন, যা ডিপ্লোম্যাটিক স্তরে অত্যন্ত বোকা বোকা লাগে। পাড়ার পল্টু মস্তানরাও যুদ্ধের সময় এর থেকে ম্যাচিওর কথা বলে বলে আমার মনে হয়। এই সিন্ধু জলচুক্তিকে স্থগিত করে দেওয়া পাকিস্তানের কাছে যে কত বড় ধাক্কা, তা পাকিস্তান কিন্তু আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করে দিয়েছেন। কারণ কি জানেন? এই সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তান শটাং পৌঁছে গেছে রাষ্ট্রসংঘ বা জাতিসংঘে। জাতিসংঘে আপনার দেশের একটা ম্যাটার নিয়ে চলে যাওয়া মানে সেখানেই বোঝা যায় ওই পার্টিকুলার জিনিসটার উপর আপনার ডিপেন্ডেন্সি 100%। নাহলে আপনি রাষ্ট্রসংঘে কেন যাবেন? রাষ্ট্রসংঘে গিয়ে পাকিস্তান আসলে নিজেদের ব্যর্থতাটা কিন্তু এক্সপোজ করে দিচ্ছে আন্তর্জাতিক স্তরে। পাশাপাশি ওয়ার্ল্ড ব্যাংকের কাছেও তারা অনুরোধ করেছিল কোনোভাবে যদি সিন্ধু জলচুক্তি স্থগিতকরণের এই সিদ্ধান্ত থেকে ভারতকে একটু পিছু টেনে নিয়ে আসা যায়। অর্থাৎ এরপর ভারতবর্ষ কি করবে অনেক পরের কথা। পাকিস্তান আসলে বুঝে গেছে পাকিস্তানের চাবিটা আসলে ভারতবর্ষের কাছেই আছে, যখন ইচ্ছা চাইলেই এটাকে ঘুরিয়ে খোলা বা বন্ধ করা যায়। 2 নম্বর যেটা বিষয়, সেটা হলো পাকিস্তান নিজেদের কূটনৈতিক যে আস্ফালন, সেই আস্ফালনের জোর কত তা কিন্তু বুঝে গেছে। কারণ কি? কারণ জাতিসংঘের মতো জায়গায় পাকিস্তানকে কোনো দেশ সাপোর্ট করেনি। যে মানে চায়নার ভরসায় তারা যুদ্ধে নেমে গেছিল, সেই চায়নাও কিন্তু জাতিসংঘে নীরব থেকেছে। তারা স্পষ্টত বলেছে তারা সন্ত্রাসবাদের বিপক্ষে, পিছন থেকে সাপোর্ট দিয়েছে, কিন্তু প্রকাশ্যে এসে পাকিস্তানের পাশে আছি এই দাদাগিরি মার্কা কথাবার্তা তুরস্ক ছাড়া সে অর্থে কেউই বলেনি। আর একটা কোনো একটা দেশ বলেছে, আজারবাইজান বা কিছু একটা, যদিও এটা কোনো ভারতের পক্ষে বড় থ্রেট নয়। পাকিস্তান বুঝে গেছে কূটনৈতিক দিক থেকে ভারতবর্ষ অন্তত এই পাকিস্তানের থেকে 5 গুণ এগিয়ে আছে। একের পর এক দেশের সঙ্গে কথা বলেছেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। শুধু কথা নয়, টুইট করেছেন, রেগুলার কথাবার্তা বলেছেন। এমনকি যেদিন এই ঘটনা ঘটে ঠিক তার পরের কিছুদিন পর প্রত্যেকটি দেশের যে হাই কমিশনার ভারতবর্ষে আছে তাদের সঙ্গে ভারতবর্ষ ডেকে স্পষ্টত ভারত কি চায় সেই কথাবার্তা কিন্তু বুঝিয়ে দিয়েছেন।
অর্থাৎ ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করার বিষয়ে ভারতবর্ষ পাকিস্তানের থেকে অনেকটা এগিয়ে। পাকিস্তান যে ঠিক কোন জায়গায় আছে এবং তার ডিপ্লোম্যাসি যে কোন জায়গায় আছে, আপনারা হয়তো পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর একাধিক ইন্টারভিউ দেখেই আপনারা বুঝতে পেরেছেন, যেখানে তারা ডিপ্লোম্যাটিক একটা সম্পর্ক চালু করার বদলে বলতে শুরু করেছে আমরা ওয়েস্টার্ন পলিটিক্সের জন্যই 30 বছর ধরে এই ধরনের ডার্টি জিনিসপত্র করেছি। অর্থাৎ ডিপ্লোম্যাসি বলে পাকিস্তানের কিছু নেই। তা পাকিস্তান এতদিন জানতো না, জেনে তো গেছেই। পাকিস্তানের পাশাপাশি আন্তর্জাতিক একাধিক রাষ্ট্রও কিন্তু জেনে গেছে। 3 নম্বর যে বিষয়টা আমার বহুত ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সেটা হলো সামরিক ক্ষমতা। দেখুন, ভারতবর্ষ একের পর এক চুক্তি করত, রাফায়েল, S-400 ডিফেন্স মিসাইল সিস্টেম, বিভিন্ন চুক্তি নিয়ে ভারতবর্ষকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অব্দি বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হয়েছে। কিন্তু এই পার্টিকুলার অস্ত্রগুলোর জোর কতটা তা কিন্তু ভারতবর্ষ বুঝতে পারেনি। ভারতবর্ষ এখনো সমস্ত অস্ত্র ব্যবহার হয়তো করেনি, কারণ এই পুরো বিষয়টা ভারতবর্ষ অত্যন্ত আলট্রা ডিফেন্সিভ মোডে কন্ট্রোল করার চেষ্টা করেছে। কিন্তু আপনারা যদি দেখেন তাহলে বুঝবেন, রাশিয়ার S-400 এই যে ডিফেন্স মিসাইল সিস্টেম এবং ভারতবর্ষের আকাশ ডিফেন্স মিসাইল সিস্টেম, এই দুটো অস্ত্র বা এই দুটো মানে এই মিসাইল সিস্টেম যদি বলা হয়, এটা যে ভারতবর্ষকে তীব্র ঝড় বৃষ্টি এমনকি কালবৈশাখীর মতো দাপটে জিনিসপত্র থেকেও বাঁচিয়ে ফেলতে পারে এবং ভারতবর্ষের ডিফেন্স সিস্টেম যে অত্যন্ত সুরক্ষিত, তা কিন্তু আন্তর্জাতিক স্তর বুঝে গেছে এবং পাকিস্তানও বুঝে গেছে। একের পর এক ড্রোন অ্যাটাক, একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছোড়ার পরও তারা কিন্তু ভারতবর্ষকে ওই ব্যালিস্টিক মিসাইল দ্বারা কোনো ক্ষতি আজ অব্দি করতে পারেনি। অল ক্রেডিট গোজ টু ইন্ডিয়ান আর্মি এবং আমাদের সেই ডিফেন্স মিসাইল সিস্টেম। উল্টো দিকে ভারতবর্ষের একাধিক মিসাইলে ঘায়েল হয়ে গেছে নটের জঙ্গি ঘাঁটি, এমনকি লাহোরের যে ডিফেন্স মিসাইল সিস্টেম আছে তা সম্পূর্ণভাবে চুরমার করে দিচ্ছে ভারত। পার্টিকুলার ওই জায়গায় কিন্তু ভারতবর্ষ জানতো ওখানে চাইনিজ H-9 ডিফেন্স মিসাইল সিস্টেম ইনস্টল করেছে মানে পাকিস্তান। এক্ষেত্রে একটা বিষয় আমি বলে দিই, এই যে পাকিস্তান যে ডিফেন্স মিসাইল সিস্টেম ব্যবহার করেছে তা কিন্তু এয়ার টু গ্রাউন্ড এই ফেসিলিটি তাদের নেই। তারা যে ডিফেন্স মিসাইল সিস্টেম ইউজ করে তা এয়ার টু এয়ার এই মুভমেন্টকে কন্ট্রোল করতে পারে, আটকাতে পারে, কিন্তু ব্যালিস্টিক মিসাইল কন্ট্রোল করার, প্রতিহত করার ক্ষমতা এই পাকিস্তানের যে নেই, তা কিন্তু পাকিস্তান বুঝেছে, আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে গেছে। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো চায়না বেশি দিন যায় না, চাইনিজ মাল লাগিয়ে পাকিস্তানকে ডুবিয়ে দিয়েছে চীন, সেটা কিন্তু এবার পাকিস্তানও বুঝে গেছে। আর এই চীনের HK9 ডিফেন্স মিসাইল সিস্টেম অন্য দেশের বিক্রি করাও কিন্তু অনেক কঠিন হয়ে গেল। এই হলো সামরিক শক্তির পার্থক্য, যা ভারতবর্ষ পরিষ্কারভাবে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে, তোমরা এখনো পাড়া ছোট খোকা, আমি দাদা, আমি এলে আমি আগে ব্যাট করব, আমি আগে বল করব। অর্থাৎ দাদাগিরি এখানে ভারতই দেখিয়েছে। 4 নম্বর যে বিষয় হলো, কে কোন দেশ পাকিস্তানের পাশে আছে বা কে কোন দেশ ভারতবর্ষের পাশে আছে, সেখানে কিন্তু পরিষ্কার একটা সমীকরণ আমরা বুঝতে পেরেছি। ওইদিকে তুরস্ক এবং আজারবাইজান ছাড়া কেউ যেমন নেই, সেখানে ভারতের পাশে কিন্তু একের পর এক প্রভাবশালী দেশ দাঁড়িয়েছে। ফ্রান্স দাঁড়িয়েছে, জাপান দাঁড়িয়েছে, আমেরিকা দাঁড়িয়েছে, রাশিয়া দাঁড়িয়েছে। অর্থাৎ সমস্ত দেশ কিন্তু ভারতবর্ষকে উজাড় করে সমর্থন করার চেষ্টা করেছে। এমনকি কাতারের মতো দেশ, তারা মুসলিম প্রধান রাষ্ট্র হলেও জাতিসংঘে গিয়ে দাবি তুলেছে ভারতবর্ষকে অবিলম্বে পার্মানেন্ট মেম্বার করা হোক। অর্থাৎ ভারতবর্ষের পাশে আজকে গোটা বিশ্বের 50 থেকে 60টা দেশ, তা কিন্তু পাকিস্তানও বুঝেছে, ভারতবর্ষ বুঝেছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এখানে বাংলাদেশ একের পর এক ভুল স্ট্র্যাটেজি এই পুরো প্রেক্ষাপটে নিয়েছে। দেখুন, আমে দুধে মিশে যায়, আটি খায় গড়াগড়ি, ছোটবেলায় এগুলো আপনারা শুনেছেন। এখানে আটি হয়ে গড়াগড়িটা খেলো 100% বাংলাদেশ। তারা বেশি ফখরুদ্দোল্লা লিমারে এমন কিছু কমেন্ট করেছেন যার ফল এখন তাদেরকে ভুগতে হবে। তাদেরকে কিন্তু আমেরিকা বাঁচাবে না, পাকিস্তানকে বাঁচিয়েছে, কারণ এই পাকিস্তানকে আমেরিকারও প্রয়োজন, কারণ পাকিস্তান মরে গেলে আফগানিস্তানটা মরে যাবে, কারণ আফগানিস্তানটা থ্রেট করতে শুরু করবে। অর্থাৎ পাকিস্তানকে বোড়ে হিসাবে ব্যবহার করেছে আমেরিকা, সোজা কথা। কিন্তু বাংলাদেশকে কেন বাঁচাবে, সেটাও তো একটা বড় প্রশ্ন। অনেকে হয়তো ভাবতেই পারেন আরাকান আর্মিকে সাপোর্ট করছে আমেরিকা, কোথাও না কোথাও খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবে, বাংলাদেশকে বলির পাঠা করা হবে। বাংলাদেশ কিন্তু এখানে একের পর এক ভুল করেছে। পরবর্তী আমি একটি ভিডিও বানিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। 5 নম্বর যে বিষয়টা আমার মনে হয়েছে তা হলো, দেখুন এই মুহূর্তে পাকিস্তানকে বাঁচানোর কেউ নেই। যদি আপনারা বিস্তারিত এই পুরো বিষয়টা ভাবেন তাহলে বুঝবেন, পাকিস্তানকে বাঁচানোর ক্ষমতা কিন্তু চায়নারও নেই। চায়না কিন্তু প্রকাশ্যে এসে একটা দিনও যুদ্ধতে অংশগ্রহণ করেনি। তারা পিছন থেকে কিছু জেট ফেট দিয়ে দিয়েছে, F-17 দিয়ে দিয়েছে, ফাইটার জেট, নাও ভাই তোমার যুদ্ধ তোমরা করো। কিন্তু আসলে ফাইটার জেট থাকলেই তো হবে না। পাকিস্তান সেনাবাহিনীর সংখ্যা 7.5 লক্ষ।
সেখানে ভারতের সেনাবাহিনীর সংখ্যা 15 লক্ষ। আর চায়না আন্তর্জাতিক ফোরামে কোথাও গিয়ে পাকিস্তানের হয়ে ব্যাটিং করেছে এই নিদর্শনও কিন্তু নেই। ফলে চায়নাকে ভরসা করে ডুবেছে পাকিস্তান। চায়নার উপর ডিপেন্ড করলে যে একাধিক দেশ এইভাবে ডুবতে পারে তা কিন্তু এই পুরো বিষয়টা বোঝা হয়ে গেছে। আর বাংলাদেশও বুঝে গেছে এই চায়নার উপর ভরসা করে শ্রীলঙ্কা যেমন ডুবেছে, পাকিস্তান যেভাবে ডুবলো তাদেরও হয়তো সময়টা শেষ হয়ে এসছে। কারণ চায়না মাল এমনি বেশি দিন যায় না। চায়নার ডিপ্লোম্যাসি, চায়নার পাশে থাকার বার্তা, সেটাও যে আলটিমেটলি চাইনিজ মালের মতোই ফেক এবং ফ্র্যাজাইল ভঙ্গুর, তা কিন্তু এই পুরো বিষয়টা আরো একবার এক্সপোজ করে দিয়েছে। প্রশ্ন অনেক উঠবে। দেখুন, ইন্দিরা গান্ধী বলেছিলেন 1971 যুদ্ধের আগে তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ কিভাবে তৈরি হবে, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটা কি ভাবছেন? ইন্দিরা গান্ধী বলেছিলেন, আমি বাংলাদেশ কি হবে সেটা ভাবছি না, হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন সেটা ভাবছি। কারণ এরপর পাকিস্তান আর আগের মতো জায়গায় থাকবে না। বাংলাদেশ হয়তো নতুনভাবে পথ চলা শুরু করবে, কিন্তু এটা বাস্তব 1971 সালে বাংলাদেশ তৈরি হলে পাকিস্তান আর আগের মতো থাকবে না। আজকে সেই কথাটা মনে পড়ছে। আজকের পর পাকিস্তান কি আগের মতো জায়গায় থাকবে? পাকিস্তান তো সাইকোলজিক্যালি টোটালি ভেঙে পড়েছে। সামরিক ক্ষেত্রে প্রত্যেকটা এয়ারবেস ধ্বংস হয়ে গেছে। নতুন করে এয়ারবেস করতে যে পয়সা এখন দরকার সেই পয়সাও কি পাকিস্তানের আছে? আপনারা ভাবছেন IMF থেকে 2 বিলিয়ন লোন দিয়ে দিয়েছে বলে পাকিস্তান বেঁচে গেল, বিষয়টা একদমই সেটা নয়। পাকিস্তানকে আগামী 3 বছরে $80 মিলিয়ন লোন কিন্তু শোধও করতে হবে। একাধিক সামরিক জেট তাদের ধ্বংস হয়েছে, কেনার টাকা আছে? প্রশ্ন কিন্তু থেকেই যায়, যদিও এখন অনেক আলোচনা প্রয়োজন আছে। পাশাপাশি এখানে ইন্দিরা গান্ধী 1971 বলেছিলেন, আপনাদের ভাবতে হবে পাকিস্তান সেনাবাহিনী কিন্তু আমাদের দিকে এগিয়ে আসছে, আমরা কিন্তু পাকিস্তান সেনাবাহিনীকে অ্যাটাক করিনি, আমরা কিন্তু ওয়েট করেছি, উল্টে আমাদের 3-4 বার ঘরে ঢুকে আমাদের মারা হয়েছে, ফলে আমাদের হয়তো অ্যাকশন নিতেই হবে। এক্ষেত্রে পাকিস্তানও কিন্তু আমাদের ঘরে ঢুকে 26 জন নিরীহ পর্যটককে মারলো, 1-2 বার নয়। বালাকোট বলুন, 2019-এর পুলওয়ামা বলুন, একাধিক ক্ষেত্রে ভারতবর্ষের বিভিন্ন ডিফেন্স সিকিউরিটি সিস্টেম সম্পূর্ণ ভেঙে চুরমার করে আমাদের দেশে ঢুকে পর্যটকদের মেরে চলে যাবে, আর আমরা তাদেরকে ক্ষমা করে দেবো। তা 1925 সালে ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেলে হয়তো ভাবা যেতে পারে, কিন্তু 1971 সালে কিন্তু ভাবা যেতে পারেনি। যা 2025-এ মানা সহজ, 1971-এর বিষয়টা কিন্তু এতটা সহজ নয়। বিতর্ক হবে, সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্ক হবে, অনেক প্রশ্ন উঠবে। তবে আজ কোনো বিতর্ক বা প্রশ্ন করার জন্য আমি এপিসোড বানাইনি। আমি শুধু বললাম পাকিস্তানকে নিজের অকাত্তা অন্তত বুঝিয়ে দেওয়া গেছে। ভারত অন্তত পাকিস্তানকে অকাত্তা বুঝিয়ে দিয়েছে। যদি আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প না থাকতো, আর সামনে যদি ট্রেড ওয়ার না থাকতো, ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা না থাকতো, ভারত হয়তো এই পাকিস্তানকে অকাত শুধু নয়, এই পৃথিবীতে আসল জায়গাটা হয়তো দেখিয়ে দিত। প্রশ্ন থাকবেই, যদি ইসরায়েল পারে আমরা পারি না কেন? এই প্রশ্ন আমি দর্শকদের উদ্দেশ্যে রাখলাম। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অনেক আপডেট আসবে এই বিষয়ে। আমি এক আপডেটেড ভিডিও পরবর্তীকালে নিঃসন্দেহে আপনাদের জন্য বানাবো। ধন্যবাদ।